এটা কিন্তু খুবই বিস্ময়কর এবং আমি এটার কারণও খুঁজে পাই না। বাংলাদেশে যে সমস্ত সেনাবাহিনীর অফিসার অবসরপ্রাপ্ত হয়ে গেছে, এদের একেবারে আমার কাছে মনে হয় যে মোর দ্যান 90%ই হলো প্রচণ্ড রকম ভারত বিরোধী। ভারতের নামই তারা শুনতে পারে না। এবং কেউ কেউ তো ভারতকে বাদ দিয়ে, মানে ভারতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে পাকিস্তানের সাথে সমস্ত রকম সম্পর্ক তৈরি করতে চায়, ব্যবসা বাণিজ্য এগুলো করতে চায়, এগুলো প্রকাশ্যে এসে বলে, তাও আবার টেলিভিশন টক শোতে বলে। আর বাকিগুলা যা কিছু বলে, দেখা যায় যে ভারতের ব্যাপারে তাদের প্রচণ্ড রকম বৈরী সম্পর্ক। এটা আমি বুঝি না। এটা তো জিওপলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও যদি দেখা হয়, যদি পার্শ্ববর্তী দুইটা দেশ থাকে তাহলে, এবং সেই তার মধ্যে আবার একটা দেশ যদি অত্যন্ত ছোট থাকে, অর্থনৈতিক সামরিক দিক দিয়ে খুবই দুর্বল থাকে, তারা কিভাবে একটা বৃহৎ একটা দেশ, যার নাকি অর্থনীতি বিশাল, সামরিক শক্তি বিশাল, সেই দেশটার বিরুদ্ধে সারাক্ষণ নেতিবাচক কথা এবং কিছু কিছু সময় বিষোদ্গার করে। এবং এমনও আছে কিছু কিছু সময় তারা সেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে বলেও পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে হুঙ্কার টুঙ্কার দেয়। তো এরা চাকরি থেকে বাইরে এসে এই মনোভাবগুলো প্রকাশ করে। বাট তাহলে প্রশ্ন হচ্ছে, যখন চাকরিতে ছিল এই মনোভাবই তো তাদের মধ্যে ছিল, তাই না? ভিন্ন কিছু ছিল বলে তো মনে হয় না। এ ধরনের মনোভাব এদের মধ্যে যে রাতারাতি হয়েছে তা কিন্তু না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এরা যে কী কারণে ভারতের প্রতি এত প্রচণ্ড বৈরী, তা সেটার কিন্তু সঠিক ব্যাখ্যাটাকে কিন্তু তারা দেয় না। তাদের ওই একই কথা যে বাংলাদেশের ওপরে নাকি ভারত প্রভাব বিস্তার করে, অমুক করে, সমুক করে, তমুক করে। তো একটা দুর্বল দেশের উপরে ভারত কেন, সারা দুনিয়ার শক্তিশালী দেশই তো প্রভাব বিস্তার করে, কি করে না? বাংলাদেশের উপরে চায়না প্রভাব বিস্তার করে না? বাংলাদেশের উপরে আমেরিকা প্রভাব বিস্তার করে না? করে তো। এটাই তো স্বাভাবিক, মানে এটাই তো বর্তমান জিওপলিটিক্যাল সিস্টেমে এটাই তো স্বাভাবিক, যে যদি শক্তিমত্তায় দুর্বল হয়, দেশ যদি ছোট হয়, তাহলে অবশ্যই বৃহৎ শক্তিশালী দেশ তারা তাদের ইচ্ছামতো প্রভাব বিস্তার করতে চাইবে। আর সেক্ষেত্রে ভারত তো বাংলাদেশের উপরে বেশি করে প্রভাব বিস্তার করতে পারবে, চাইবে। কারণ হচ্ছে জিওপলিটিক্যালি এরা পরস্পর প্রতিবেশী দেশ। এবং যেখানে হচ্ছে এই বাংলাদেশটা হলো একটা মুসলিম অধ্যুষিত দেশ, ধর্মীয়ভাবে ভারতের সাথে তাদের একেবারে প্রচণ্ড বৈপরীত্য। মানে ভারতের হিন্দুরা হলো মুশরিক, এবং ধর্মীয়ভাবে মুশরিকরা তো মুসলমানদের জন্য শত্রু। অর্থাৎ এই ক্ষেত্রে ভারত তো সবসময় তটস্থ থাকবে। এবং অতীতে এর এর বহু প্রমাণও আছে যে বাংলাদেশ, ভারতের যে সমস্ত শত্রু গোষ্ঠী আছে, তাদেরকে বাংলাদেশ আশ্রয় প্রশ্রয় দেয়। এর তো প্রমাণ আছে, এমন তো না যে প্রমাণ নাই। তাহলে ভারত তো কোনোভাবেই চাইবে না যে বাংলাদেশে এমন কোনো শত্রুর বৃদ্ধি ঘটুক, বা বাংলাদেশে এমন কাউকে আশ্রয় প্রশ্রয় দিক, লালন পালন করুক, যারা নাকি ভারতের জন্য ক্ষতিকর, কি তাই না? এটাই তো স্বাভাবিক। কোনো একটা গ্রামে বড় যদি মোড়ল থাকে, তার প্রতিবেশী যদি সারাক্ষণ ওই মোড়লের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে, ওই মোড়লের ক্ষতি করার চেষ্টা করে, তো মোড়ল কি তাকে ছেড়ে কথা বলবে? এটা তো বাস্তব একটা বিষয়, তাই না? তো এখন এই অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, মানে সামরিক বাহিনীর কর্মকর্তারা, তারা কি চায় যে বাংলাদেশে বসে তারা ভারত বিরোধী কর্মকাণ্ড করবে, ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের আশ্রয় প্রশ্রয় দিবে, ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী সমৃদ্ধ যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদেরকে প্রশিক্ষণ দিবে, এবং এরা অতঃপর ভারতে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, বা ভারতে যে সমস্ত মুসলমান আছে তাদেরকে মৌলবাদী বানাবে, তাদেরকে সন্ত্রাসী বানাবে, এবং এক্ষেত্রে ভারত কিছুই বলতে পারবে না। করা তো অনেক দূরের ব্যাপার, কিছু বলতেই পারবে না। এটাই কি চায় নাকি? আমার কাছে কেন জানি মনে হয় যে নাগরিক অধিকার, গণতন্ত্র, বাক স্বাধীনতা, এগুলো বলতে মনে হয় এরা এটাই বোঝে যে তাদের দেশে বসে তারা অন্য পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, পার্শ্ববর্তী দেশকে ধ্বংস করার পায়তারা করবে, এবং পার্শ্ববর্তী দেশ এগুলাকে গণতান্ত্রিক অধিকার বলে সাইড করে যাবে, মানে কিছুই বলবে না, এরকম নাকি? কথাগুলো এই কারণে বললাম যে হঠাৎ করে ফেসবুকে একটা ফটো কার্ড আসলো,
এবং এই ফটো কার্ডে যে বক্তব্য বিবৃতি সেটা একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর র্যাঙ্কের। তো এখানে কি বলছে সেই ফটো কার্ডে বলছে যে ভারত কিছু একটা ঘটাবে, তাই জঙ্গি নাটক সাজিয়ে মাঠ তৈরি করছে। যখন ওই জঙ্গি জঙ্গি শুনবেন চোখ কান খোলা রাখবেন, তার মানে ইন্ডিয়া কিছু একটা ঘটাবে। যখন ওই জঙ্গি শব্দটা শুনবেন বুঝবেন এটা ইন্ডিয়া থেকেই ছোড়া। চোখ কান খোলা রাখবেন, তার মানে ইন্ডিয়া কিছু একটা ঘটাবে। যখনই কিছু একটা তারা ঘটাবে তখনই দেখবেন মিডিয়া হাউস রেডি, তাদের প্রোপাগান্ডা রেডি করে, সেটা দিয়ে এগুলো ছড়ানোর জন্য খরচ করে। কে বলছে কথাটা? মেজর অবসরপ্রাপ্ত মাহাদি স্যার। যে ব্যক্তি এই ভিডিও এই ফটো কাট করছে, এ মাহাদির প্রতি তার ব্যাপক সম্মান, এই জন্য স্যার বলে সম্বোধন করছে। চিন্তা করে দেখেন যে এখানে যে জঙ্গি নাটকের যে বিষয়গুলো বলা হলো না, এগুলো কি ভারতের তরফ থেকে বলা হয়েছে নাকি? আমরা তো দেখলাম আজকে থেকে 10-15 দিন আগে কানাডা অলরেডি বলছে তাদের নাগরিকদেরকে যে বাংলাদেশে যেন তারা সতর্ক সাবধানে থাকে, কারণ বাংলাদেশে জঙ্গিদের উৎপাত বেড়ে গেছে, যে কোনো সময় তাদের উপরে আক্রমণ হতে পারে বা আক্রমণের শিকার হতে পারে। এতে গেলে কানাডার কথা। এখন এই কানাডা কি ভারতের কথা শুনে চলে? মানে কানাডা কি ভারতের উপনিবেশ বা করদ রাজ্য যে কানাডা ভারতের কথা শুনে কথা বলছে? আচ্ছা বাদ দেন, মাত্র 2 দিন আগে এই যে জাতিসংঘ থেকেই তো বললো, জাতিসংঘ থেকে বললো না যে বাংলাদেশে নাকি আল কায়েদার কর্মকাণ্ড চলছে বা আল কায়েদার উত্থান হচ্ছে। এটা তো ভারত বলে নাই, কে বলছে? জাতিসংঘ, রাইট? তো এখন এই মাহাদি স্যার, মেজর অবসরপ্রাপ্ত মাহাদি স্যার, উনি কি বলবেন যে জাতিসংঘ ভারতের কথায় চলে, ওঠে বসে? বিষয়টা কীরকম নাকি? তো যে জিনিসটা বলছে কানাডা, যে জিনিসটা বলছে জাতিসংঘ, সেই জিনিসটা ভারতের ঘাড়ে চাপায় দেওয়ার এই যে মানে এটা এটা একমাত্র হিস্টিরিয়াগ্রস্ত মানুষ ছাড়া আর কেউ করতে পারে না। বিবৃতি দিচ্ছে কানাডা, বিবৃতি দিচ্ছে জাতিসংঘ। এখন এই পুরো দোষটা চাপানো হচ্ছে ভারতের দিকে এবং বলা হচ্ছে যে ভারতই নাকি এই কথাগুলো মানে জঙ্গি জঙ্গি বলছে। চিন্তা করে দেখছেন, মানে ভারতের ব্যাপারে মানে ভারতের বিরুদ্ধে নেতিবাচকতা এমন মারাত্মক পর্যায়ে চলে গেছে, উন্মাদনা এমন মারাত্মক পর্যায়ে চলে গেছে যে পুরোপুরি এখন এই সমস্ত লোকজন হিস্ট্রিয়াগ্রস্ত হয়ে গেছে। কি বলে না বলে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। তো এই হলো বাংলাদেশের মানুষদের প্রকৃত অবস্থা। আবার আমি আবার দেখি যাদেরকে আসলে জঙ্গি বলা হয় তারা তো আসলে জঙ্গি না। ইসলামের পার্সপেক্টিভে হিসাব করলে ওই জঙ্গি যাদেরকে বলা হচ্ছে ওরাই তো আসলে ঘাঁটি মুসলমান। কারণ কোরআন হাদিসের বিবৃতি যেগুলা যে অমুসলিমদের বিরুদ্ধে সারাক্ষণ কি জিহাদ করতে হবে। বাংলাদেশে এখন 8-9% সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায় আছে যারা অমুসলিম, এবং এদের কারণে কিন্তু বাংলাদেশে পরিপূর্ণ শরিয়া কায়েম করা যাচ্ছে না। অতএব তাদের বিরুদ্ধে তো জিহাদ জারি রাখতে হবে, তাদেরকে আলটিমেটাম দিতে হবে, হয় তোমরা ইসলাম গ্রহণ করো আর নাইলে এই দেশ থেকে ভাগো, যেটা নাকি নবী নিজেও করছিলেন ইহুদিদের উদ্দেশ্যে, তাই না? মদিনায় বসবাসরত ইহুদিদেরকে নবী একবার দলবল নিয়ে গিয়ে তাদেরকে আলটিমেটাম দিলেন, তোমরা হয় ইসলাম ধর্ম গ্রহণ করা, না হলে জাঙ্গা জমি বিক্রি করে এখান থেকে ভাগো। তো মানে এই যারা নাকি এই সমস্ত মানে এই জঙ্গি নাটক মাটক এগুলো মানে বিষয়গুলো অবতারণা করে এবং এগুলোকে অস্বীকার করে যে না বাংলাদেশে জঙ্গি নেই, আসলে একদিক দিয়ে ধর্মীয় দিক দিয়ে কিন্তু তারা ঠিক। কারণ আপনি যদি দেখেন যে যাদেরকে জঙ্গি বলা হচ্ছে, সন্ত্রাসী বলা হচ্ছে, তাই না, ইসলামের পার্সপেক্টিভে দে আর দ্য ট্রু মুসলিমস। এই যে আইএস, ইসলামিক স্টেটে যে প্রতিষ্ঠিত হয়েছিল সিরিয়া ইরাকে আবু বকর আল বাগদাদির নেতৃত্বে, অনেকে অনেক রকম কথাবার্তা বলে, কিন্তু একটা লোকও কিন্তু ওই আইএসএ ওখানে যা করতো, যে সমস্ত কর্মকাণ্ড করতো, ওটা যে ইসলাম বিরোধী এইরকম এমন একটা কর্মকাণ্ডও কিন্তু কেউ বলতে পারবে না যে এটা ইসলাম বিরোধী। যেমন অনেকে বলে যে ওখানে ওই যে ইয়াজিদি নারীদেরকে ধরে ওপেনে অকশন দিয়ে বিক্রি করতো, এটা কি ইসলামে আসে নাকি? এরকম বলে না? তো দাস প্রথা কি ইসলাম রদ করছে নাকি? আর গনিমতের মাল হিসেবে নারীদের ভাগ করে নিয়ে তাদের ভোগ করা বা তাদের বিক্রি করে দেয়া, এটা কি ইসলাম রদ করছে নাকি? খোদ নবী নিজের ক্ষেত্রেও তো এরকম একটা ঘটনা ছিল, তাই না? খায়বারের যুদ্ধে যখন ইহুদিদেরকে পরাজিত করা হলো,
কিনানার স্ত্রী সাফিয়া, সেই সাফিয়াকে নবী কি তার নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করে নাই? তো তার আগে তো ওই যে দাহিয়া কালবিকে উনি দিয়ে দিয়েছিলেন। পরে এক লোক এসে নবীকে বলল যে, হে নবী, এই তুমি যে নারীটাকে দাহিয়া কালবিকে দিয়ে দিয়েছো, সে তো ওই ইহুদি সর্দার কিনানার স্ত্রী, সে তো শুধুমাত্র তোমার জন্য যোগ্য, তুমি তাকে দাহিয়া কালবিকে দিয়ে দিয়েছো কেন? তো তখন নবী বলে, যাও ওই সাফিয়াকে নিয়ে আসো। তো সাফিয়াকে নিয়ে আসার পরে নবী তার দিকে এক ঝলক তাকিয়ে বললেন যে, ঠিক আছে, ওটা এখানে রেখে দাও, ওটা আমার জন্যে। আর দাহিয়া কালবিকে বললো যে, তুমি অন্য একটা নারীকে নিয়ে দাও গনিমতের মাল হিসেবে। তো বিষয়গুলো তো এরকম। এবং অতঃপর এগুলোকে তো বাজারে বিক্রিও করে দেয়। তো আইএস তো এই কাজগুলোই করতো। তো এগুলো কি কেউ বলবে যে এগুলো ইসলামে নাই? ইসলামে আছে বলেই তো ইসলামিক স্টেট এটা করছিল। এবং আবু বকর আল বাগদাদি, সে কিন্তু শরিয়া লয়ের ওপর বাগদাদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করালো। সে কি ইসলাম জানে না? ইসলাম কি সে জানে না? এবং বাংলাদেশের হুজুররাও তো বলে, ইদানিংকালে বলা শুরু করছে, কারণ এই বিষয়গুলো যখন বারবার আসে এড়াতে তো পারে না। তখন বলে যে মুসলমানদের জন্য একটা বড় রহমত ছিল আল্লাহর পক্ষ থেকে, সেটা কি? এই দাসী এবং দাসীদের সাথে যৌনতা ভোগ করা, স্ত্রীর মতো তার সাথে যৌনতা ভোগ করার এই বিধান আল্লাহ দিয়েছিল। কিন্তু মুসলমানরা এই নিজেরা স্বেচ্ছায় সেটাকে অবজ্ঞা করছে, বাতিল করছে। তো মুসলমানরা আসলে বাতিল করেছে কাদের জন্য? ইহুদিন আসারা কাফেরা, তারা দাসপ্রথা রদ করে দিয়েছে। তো তারাই মুসলমান দেশগুলোকে বলছে যে তোমরা যদি সভ্য সমাজে চলাফেরা করতে চাও, তাহলে তোমাদেরকে এই অসভ্য বর্বর বিধানগুলো বাতিল করতে হবে। অর্থাৎ যারা নাকি ইহুদিন আসারা কাফের খ্রিস্টান, তাদের কাছে দাসপ্রথা হলো অসভ্য বর্বর একটা বিধান। কিন্তু এই বর্বর, যদিও ওদের ভাষ্য মতে এটা বর্বর হলেও ইসলামে আল্লাহ এবং তার নবী এগুলো তো বাতিল করে যায়নি। অর্থাৎ এই বিধানগুলো তো ইসলামে আছে। এখন মুসলমানরা এটা করে না বস্তুত ওই যে পশ্চিমা দেশগুলোর ভয়ে। এরা তো আল্লাহর চাইতে পশ্চিমা দেশগুলোকে ভয় পায় বেশি। তাদের ভয়ে এরা দাসপ্রথা মনে করেন যে এখন চালু রাখে না। কিন্তু মুসলমানরা সারা পৃথিবীতে যেদিন সংখ্যাগরিষ্ঠ হবে, সবচাইতে বেশি শক্তিশালী হবে, তখন কিন্তু এই বিধান তারা চালু করবে। তখন কিন্তু আর ওই পশ্চিমাদের ওই হিউম্যানিটি, ওই ডেমোক্রেসি এইসবের ভিত্তিতে চলবে না। আল্লাহর আইন দাসী রাখা যাবে। যুদ্ধ করে যে সমস্ত নারীদেরকে বন্দি করা হবে, সবই দাসী, গনিমতের মাল, তাদেরকে ভোগ করা যাবে। অ্যান্ড ইটস অ্যাপ্রুভড ইন ইসলাম, and that's why when Muslim will be majority all over the world and will capture the world and will establish Islamic Khilafat, they will introduce the slavery system again and they will have sex with slave girls. সোজা সত্য কথা, তাই না? সোজা সত্য কথা। তাহলে এখন এবং একই সঙ্গে ইসলামের বিধান কি? নবী বলছেন যে পর্যন্ত অমুসলিমরা ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। তো বাংলাদেশে এখন 91-92% মুসলমান, রাইট? বাংলাদেশের তৌহিদি জনতার দাবি এখানে ইসলামী শরিয়া কায়েম করতে হবে, খিলাফত কায়েম করতে হবে। কিন্তু সামহাও সেগুলো কায়েম হচ্ছে না। কিসের ইলেকশনটা এগুলো করে, নির্বাচন, গণতন্ত্র, মানে ইসলাম অনুযায়ী এগুলো তো কঠিনভাবে হারাম, অথচ সেগুলোই বাংলাদেশে চালু। তাহলে বাংলাদেশে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাদের দায়িত্ব কী হয়ে দাঁড়াবে? এই সমস্ত তাগুতি বিধান এবং এই বিধান যারা লালন করে বলে সমাজে আছে, তাদের এগেনস্টে যুদ্ধ করে না? তারা কি চুপ করে থাকবে? জিহাদের বিধান তো ওই নির্দিষ্ট সময়ের জন্য না, একবার কিয়ামত পর্যন্ত। যেখানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হবে, খাঁটি মুমিন মুসলমানরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, জীবন দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। দিস ইজ কল্ড জিহাদ। তা বাংলাদেশে যে সমস্ত তৌহিদি জনতা ইসলাম কায়েম করতে চায়, ইসলামী শরিয়া কায়েম করতে চায়, ইসলামী খিলাফত কায়েম করতে চায়, তারা কি তাহলে এখন যারা গণতন্ত্রের নামে ক্ষমতায় বসে আছে, ক্ষমতা কুক্ষিগত করে আছে এবং দেশে ইসলামিক শাসন চালু করে নাই, তাহলে এরা কি করবে? ইসলামের বিধান মেনে এদের এগেনস্টে যুদ্ধ করবে না? এবং এই জন্য তারা সংগঠন করবে, ট্রেনিং নিবে, টাকা পয়সা জোগাড় করবে, বিভিন্ন জায়গায় বোমা তৈরি করবে। এটাই তো। That means they are following Islam 100% purely, right? And that's why they are the perfect Muslims. And when they are in action, you will call them terrorists. Why? You can't tell them terrorist. Rather, you should tell them the perfect and true Muslim who are following
ইসলাম পারফেক্টলি, অ্যান্ড দ্যাটস অল। ধন্যবাদ।